৫০ বছর আগে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে ফিরে এসেছে। কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আমলের সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। বলা হয়েছে অনুসন্ধান শুরু হবে শেখ মুজিবের শাসনামল থেকেই। আর সেই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নামগুলোর একটি সিরাজ শিকদার। সরকার তার মৃত্যুর ঘটনাটির তদন্ত এবং বিচারের আওতায় আনতে চায়। তবে বিষয়টি নতুন নয়, কিন্তু ১৯৯২ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার অনুসারীরা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয় তখন। সেখানে তৎকালীন সরকারের কয়েকজন রাজনৈতিক নেতা, সাবেক পুলিশ কর্মকর্তা এবং রক্ষী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। মামলায় তখন দাবি করা হয়েছিল গ্রেপ্তারের পর সিরাজ শিকদারকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, প্রায় ৫০ বছর পরেও কেন একজন মানুষকে নিয়ে এত বিতর্ক? কেন তার নাম বারবার ফিরে ফিরে আসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে? কে ছিলেন সেই সিরাজ শিকদার? তিনি কি শুধু একজন চরমপন্থী নেতা, নাকি এমন একজন রাজনৈতিক প্রতিপক্ষ যার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছিল? উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৬৮ সালে। পূর্ব পাকিস্তান তখন উত্তাল। শেখ মুজিব ৬ দফা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। মৌলানা ভাসানী বামপন্থী রাজনীতির আরেকটি ধারা তৈরি করছেন। ঠিক সেই সময় বুয়েট থেকে প্রথম শ্রেণীতে পাশ করা এক তরুণ প্রকৌশলী নিরাপদ চাকুরি এবং সচ্ছল জীবনের পথ ছেড়ে রাজনীতিতে নামলেন। তার নাম সিরাজ শিকদার। তার বিশ্বাস ছিল পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ নয়, একটি উপনিবেশ। এই উপনিবেশের মুক্তি আসবে না নির্বাচনের মাধ্যমে, আসবে বিপ্লবের মাধ্যমে। এই বিশ্বাস থেকেই তিনি গড়ে তোলেন পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন, যা পরে রূপ নেয় পূর্ব বাংলা সর্বহারা পার্টিতে। এখানেই ইতিহাস জটিল হয়ে পড়ে, কারণ সিরাজ শিকদারকে এক লাইনে সংজ্ঞায়িত করা যায় না। তার অনুসারীরা বলেন তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন অনেক আগে থেকেই উচ্চারণ করেছিলেন। তার সংগঠন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়েছিল। আবার সমালোচকদের মতে তিনি গণতন্ত্রের চেয়ে সশস্ত্র বিপ্লবকে প্রাধান্য দিয়েছিলেন এবং তার রাজনীতি শেষ পর্যন্ত সহিংসতাকেই উস্কে দিয়েছিল। অর্থাৎ একই মানুষকে কেউ দেখে মুক্তিযুদ্ধ হিসাবে, কেউ দেখে বিপ্লবী হিসাবে, আবার কেউ রাষ্ট্রের জন্য বিপজ্জনক এক চরমপন্থী নেতা হিসেবে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার সঙ্গে সঙ্গে সব সংঘাত শেষ হয়নি। সদ্য স্বাধীন রাষ্ট্রের মুখোমুখি দাঁড়ালো বিভিন্ন বামপন্থী সংগঠন। তাদের বিশ্বাস ছিল রাজনৈতিক স্বাধীনতা এলেও সামাজিক বিপ্লব তখনও আসেনি। সিরাজ শিকদারও সেই বিশ্বাসের মানুষ ছিলেন। তিনি নতুন রাষ্ট্রকেও বিপ্লবের মাধ্যমে বদলে দিতে চেয়েছিলেন। আর সেখান থেকেই রাষ্ট্রের সঙ্গে তার সরাসরি সংঘর্ষ শুরু হয়। সরকারের অভিযোগ ছিল সর্বহারা পার্টি থানা আক্রমণ, ব্যাংক লুট, অস্ত্র ছিনতাই এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। অন্যদিকে দলের সমর্থকদের দাবি ছিল রাষ্ট্র রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং সব বিরোধী কণ্ঠকে অপরাধী হিসেবে তুলে ধরছে। সত্য কোনটি? হয়তো ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটি এটি। এরপর আসে ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি। রাষ্ট্র তখন প্রবল চাপে পড়ে। অন্যদিকে বামপন্থী সংগঠনগুলোর সশস্ত্র তৎপরতা বাড়ছিল। সরকার কঠোর অবস্থান নিল, জরুরি অবস্থা জারি হলো, আর নিরাপত্তা বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠল সিরাজ শিকদার। দীর্ঘদিনের অভিযানের পর অবশেষে ১৯৭৫ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কেউ জানতো না মাত্র কয়েক ঘন্টা পর তার মৃত্যুর খবর হয়ে উঠবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্যতম বড় রহস্য। একটি গোপন বৈঠক শেষে সহযোগী মহসিনকে নিয়ে তিনি একটি বেবি ট্যাক্সিতে উঠছিলেন। ঠিক তখনই এক অপরিচিত ব্যক্তি এসে হঠাৎ বলল,
ভাই আমাকে একটু সামনে নামিয়ে দেবেন? ইতিহাসের অনেক বড় ঘটনা শুরু হয় খুব ছোট ঘটনা থেকেই। বিচিত্রা পত্রিকার 1978 সালের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় কয়েক মিনিট পর সেই ব্যক্তি অস্ত্র বের করতেই চারপাশ থেকে সাদা পোশাকের পুলিশ এসে সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে। এরপর তাকে চট্টগ্রাম থেকে বিমানে করে ঢাকায় আনা হয়। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। এখান থেকে ইতিহাস নতুন করে মোড় নেয়। সরকারি ভাষ্য বলছে অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়ার সময় তিনি পালানোর চেষ্টা করেন, আর তখন পুলিশের গুলিতে তিনি নিহত হন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হাতকড়া পরা একজন বন্দী কিভাবে পালানোর চেষ্টা করলেন? কেন তাকে জীবিত আদালতে হাজির করা হলো না? কেন কোনো স্বাধীন তদন্ত করা হলো না? অন্যদিকে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ও স্মৃতিকথার ভিন্ন ভিন্ন বর্ণনা আমরা পাই। সেখানে দাবি করা হয়েছে তাকে অন্যত্র নিয়ে হত্যা করা হয়েছিল। এসব দাবির স্বাধীন বিচারিক সত্যতা এখনও নিশ্চিত হয়নি, প্রতিষ্ঠিত কোনো সত্য আসেনি। ফলে ইতিহাসের সামনে দুটো বর্ণনা রয়ে গেছে, একটি সরকারি, অন্য একটি অনুসন্ধানী। এরপর বিতর্ক আরও গভীর হয়েছে। কেউ বলেন হত্যার নির্দেশ রাজনৈতিক সর্বোচ্চ পর্যায় থেকে এসেছিল। আবার গবেষক মহিউদ্দিন আহমেদ ও এস.এম. করিম সহ কয়েকজন লেখক এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। মৃত্যু সংবাদ শুনে শেখ মুজিব নাকি বিস্মিত হয়েছিলেন, তোরা ওকে মেরে ফেললি, এটাও নাকি বলেছ। কোনটা সত্য আজও নিশ্চিতভাবে বলা যায় না। তবে একটি বিষয় অবশ্যই নিশ্চিত, সিরাজ শিকদারের মৃত্যুর ধোঁয়াশা কখনোই কাটেনি। আর সেই কারণেই ঘটনাটি শুধু একজন মানুষের মৃত্যু নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেরও একটি বড় প্রশ্ন হয়ে এখনও রয়ে গেছে। কারণ এর কয়েক মাস পর 1975 সালে আরও একটি রক্তাক্ত ঘটনা ঘটে। শেখ মুজিব নিহত হন। এরপর জেলখানায় নিহত হন জাতীয় 4 নেতা। পরে কর্নেল তাহেরের বিচার এবং তার ফাঁসি হয়। কয়েক বছর পর নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমানও। প্রতিটি ঘটনার প্রেক্ষাপট আলাদা, কারণ আলাদা, কিন্তু ইতিহাস যেন এই প্রশ্নটি বারবার সামনে আনে। রাষ্ট্র যখন রাজনৈতিক সংকটের সমাধানের আইনের পথ খুঁজে পায় না, তখন কি এরকম হত্যাকাণ্ড হতেই থাকে। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সিরাজ শিকদারের মৃত্যু আজও আলোচনায় ফিরে আসে, কারণ একজন মানুষকে আপনি সমর্থন করতে পারেন, বিরোধিতাও করতে পারেন, কিন্তু রাষ্ট্রের হাতে আটক একজন মানুষকে মৃত্যুর প্রকৃত সত্য জানার অধিকার থেকে বঞ্চিত করবেন সাধারণ মানুষকে, সেটা কখনোই হয় না। আমরা জানি যে 1975 সালেই শেখ মুজিবুর রহমান দাঁড়িয়েছিলেন পার্লামেন্টে। সেখানে তিনি বলেছিলেন, কোথায় সে সিরাজ শিকদার? এই কথার মধ্য দিয়ে একটা নতুন ধারণা তৈরি হয় যে এই হত্যার পেছনে শেখ মুজিব স্বয়ং কি ছিলেন? সেটির উত্তর হয়তো ইতিহাস আমাদেরকে আজও দিতে পারেনি। কোনো বিশ্লেষক, কোনো লেখক সেটি আমাদের প্রমাণিত সত্য হিসেবে সামনে হাজির করতে পারেনি। তবে এই যে শুরু হলো তাকে নিয়ে আবার 50 বছর পর আলোচনা, এটি নিশ্চয়ই সামনের দিনে আরও বড়ভাবে আমাদের সামনে আসবে। এই রহস্য বাংলাদেশকে অবশ্যই উন্মোচন করতে হবে, তবেই মিলবে মুক্তি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।